আমাকে বাঁচান, আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান, সবাই রাজপথে নেমে যান, আমাকে বাঁচান, আমাকে তুলে নিয়ে যাচ্ছে। নিজ বাসভবনে হামলার শিকার হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অতর্কিতে হামলা চালায় এক মাঝবয়সী ব্যক্তি। রাশেদ খানকে গালিগালাজ করার সহ চুলের মুঠি ধরে চড় মারার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। আর এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজনীতিতে। বিপক্ষ দলের উপর সন্দেহ করছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। কিন্তু ভালো মানুষ জামাত শিবির করে বলে আমার কাছে মনে হয় না। বেশি বাড়াবাড়ি করলে লুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দেরিতে হলো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করে, যাদেরকে তিনি কর্মকর্তা হিসেবে পদায়ন করেছেন এবং আমাদের ট্যাক্সের টাকা থেকে বেতন দেওয়া হচ্ছে, তাদের বাবের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, অথচ জাতীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। ক্ষমতার দিক থেকে আমরা ক্ষমতা দেখাতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, ইতিপূর্বে আমাদেরকে যারা এলাকা ছাড়া করতে চাইছে তারা দেশ ছাড়া হয়েছে। আমরা তোমাদের ওই সব রাশেদ খান না যে তোমাদের জুতা টানবো একটা সচিব পোস্টের বিনিময়ে। আমরা সেই নুরুল হক নূর না, যেই হলো গণ অভ্যুত্থানকে বিক্রি করে যায় একটা প্রতিমন্ত্রীর কাছে। আমরা হলাম শহীদ ওসমান হাদির উত্তরসূরি, যারা জান দিবে জয় দিবে না বাংলাদেশে। ইনুর মতো রাশেদের মতো পেইড এজেন্ট রাখা উচিত। আমার লজ্জা হয় যারা 12 ভাতারি বলতে হবে আপনি আমার মায়ের মতো, বলতেই হবে। রাশেদ খানের কেরানি হওয়ার মতো যোগ্যতা নাই, আর সে হয়েছে সহকারী সচিব। যার হয়তো এমনিতে নিজের যোগ্যতায় একটা কেরানির চাকরি পাওয়ার কথা না, সে এখন রাজনৈতিক সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী। নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে বাজে মন্তব্য করায় এবার পাবলিক প্লেসে গণধোলাই খেলো রাশেদ খান। তো বন্ধুরা, শুধু তাই না, এই রাশেদ খানকে পাবলিক প্লেসে এমন ভাবে গণধোলাই দেওয়া হয়েছে যে রাশেদ খানের চেহারা পর্যন্ত আপনারা দেখলে ইতিমধ্যে ভয় পেয়ে যাবেন। বন্ধুরা, শুধু তাই না, এই রাশেদ খানকে নাসির উদ্দিন পাটোয়ারি কোথায় কিভাবে গণধোলাই দিয়েছে তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব রাশেদ খানকে কোথায়, কিভাবে এবং কখন গণধোলাই দেওয়া হয়েছে। সেই ভিডিও ফুটেজটি আমরা একটু পরে দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসব যে রাশেদ খান নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে কি বাজে কথা বলেছেন, যার জন্য রাশেদ খানকে এমন ভাবে গণধোলাই দেওয়া হয়েছে। সেই ভিডিও ফুটেজটি আমরা আগে দেখে আসি, তারপরেই চলে যাব রাশেদ খানকে কিভাবে গণপিটুনি দেওয়া হয়েছে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, এখানে কোনো দরজাই চিরতরে বন্ধ হয় না। এক জায়গায় হারলে অন্য জায়গায় যে তার রাস্তা ঠিকই তৈরি হয়ে যায়। আর এই কথার সবচেয়ে জীবন্ত উদাহরণ যদি কাউকে বলতে হয় তবে তিনি রাশেদ খান। কখনো কোটা সংস্কার আন্দোলনের রাজপথ কাঁপার মুখ, কখনো নুরুল হক নূরের ছায়া সঙ্গী, আবার কখনো ভোটের মাঠে শোচনীয় পরাজয়। সব চড়াই উতরাই পেরিয়ে রাশেদ খান এখন এমন এক জায়গায় পৌঁছেছেন যা অনেক ঝানু রাজনীতিকদের কাছেও স্বপ্ন। আজ আপনাদের শোনাবো ছাত্র নেতা থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী চেয়ারে বসা রাশেদ খানের নাটকীয় উত্থানের গল্প, যেখানে শোচনীয় পরাজয়ই যেন তার জন্য সাফল্যের নতুন দুয়ার খুলে দিয়েছে। গল্পের শুরুটা হয়েছিল 2018 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কোটা সংস্কার আন্দোলনের সামনের কাতারে এসে পুরো দেশের নজর কেড়েছিলেন রাশেদ। এরপর নুরুল হক নূরের সাথে মিলে গড়ে তুলেছিলেন গণ অধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক হিসেবে যখন তার রাজনৈতিক কেরিয়ার তুঙ্গে, ঠিক তখনই নিলেন এক বড় ঝুঁকি। 2025 সালের ডিসেম্বরে হুট করেই নিজের গড়া দল ছেড়ে যোগ দিলেন বিএনপিতে। সমালোচকরা তখন ধুয়ে দিয়েছিল তাকে। কেউ বলেছিলেন আদর্শচ্যুতি, কেউ বলেছিলেন ক্ষমতার লোভ। কিন্তু রাশেদ খান ছিলেন অবিচল। তার লক্ষ্য ছিল 2026-এর জাতীয় নির্বাচন। ঝিনাইদহ 4 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নামলেন রাশেদ। কৃষকদের সাথে কাদা মাটিতে নেমে ধানের চারা রোপণ করে মানুষের মন জেতার চেষ্টা করলেন ঠিকই, কিন্তু ভোটের বাক্স তার সাথে বেইমানি করলো। নির্বাচনের ফলাফলে দেখা গেল এক করুণ দৃশ্য। রাশেদ খান হয়েছেন তৃতীয়, যেখানে জামায়াতের প্রার্থী 1 লাখের বেশি ভোট পেয়েছেন। এমনকি বিএনপির বিদ্রোহী প্রার্থীর চেয়েও পিছিয়ে ছিলেন তিনি। বড় দল আর বড় প্রতীকের ছায়া পেয়েও কেন রাশেদ খান সাধারণ মানুষের মন জিততে পারলেন না তা নিয়ে তখন রাজনৈতিক মহলেও হাসাহাসি কম হয়নি। কিন্তু দাবার আসল চালটা রাশেদ খান দিলেন নির্বাচনের পরে। হেরে গিয়ে ঘরে বসে না থেকে তিনি বেছে নিলেন টেলিভিশন টকশোর ময়দান। সমসাময়িক রাজনীতি, বিশেষ করে জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের
সাথে তার সেই তপ্ত বাকযুদ্ধ রাতারাতি তাকে আবারও আলোচনায় নিয়ে আসে। জুলাই গণ অভ্যুত্থানে নিজের অবদানের কথা বারবার মনে করিয়ে দিয়ে তিনি প্রমাণ করতে চাইলেন তিনি আন্দোলনের মাঠের লোক। এমনকি আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামের মতো আইকনদের অবদান নিয়েও প্রশ্ন তুলতে দ্বিধা করেননি তিনি। জামায়াতকে জালিম সংগঠন বলা কিংবা ভারতের মাটিতে থাকা সালাউদ্দিন আহমেদের সাথে নিজের সমন্বয়ের গল্প শুনিয়ে তিনি বিএনপি হাইকমান্ডের আস্থা অর্জন করতে শুরু করেন। আর ঠিক 1 বছর পরেই এলো সেই পিলে চমকানো পুরস্কার। 2026 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খান। ভাবুন একবার, যিনি নির্বাচনে হেরে তৃতীয় হয়েছিলেন, আজ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রের অন্যতম চাবিকাঠি। একসময় যাকে শেখ হাসিনাকে মমতাময়ী মা বলার কারণে কথা শুনতে হতো, আজ সেই রাশেদই তারেক রহমানের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিদের একজন। রাশেদ খানের এই যাত্রা কি কেবলই তার চতুর রাজনীতির জয়, নাকি তার দীর্ঘদিনের সংগ্রামের প্রাপ্য সম্মান? জুলাই বিপ্লবের নেতাদের সাথে তার এই দূরত্ব আর জামায়াতের প্রতি তার কঠোর অবস্থান কি আগামীতে নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? রাজনীতিতে রাশেদ খান এভাবেই বারবার প্রাসঙ্গিক হয়ে থাকছেন। দর্শক, আপনাদের কি মনে হয় রাশেদ খানের এই অবিশ্বাস্য উত্থান কি আগামীর বাংলাদেশের জন্য শুভ কোনো সংকেত? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্স। নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনীতিবিদ না, তিনি একজন পলিটিক্যাল জোকার। বাম করে আবার ভিতরে ভিতরে শিবির করা, মানে একজন শিবির করে সে আবার কেমনে বাম করে আমি জানি না। নিয়মিত গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। এখন তিনি জামাতের আইডল হয়েছেন, মানে জামাত তাকে মাথায় তুলে নাচছে। এই জন্য আমি আসলে এই কথাটা আজকে বলেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এখন আসলে জামাতের সাথে মিতালি করে বিএনপি ব্যাশিং করছে। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে একের পর এক তিনি অত্যন্ত বাজে ভাষায় কথা বলছেন। তিনি এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে শামীম ওসমানের সাথে তুলনা করে নানান ধরনের বক্তব্য দিয়েছিলেন। তিনি এখন আবার এই যে বিএনপির সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, সেই কর্মসূচিকে যেখানে সাধারণ মানুষ তারা সাধুবাদ জানিয়েছে, সেখানে তিনি এই কর্মসূচিকে লাল কার্ড দেখাবেন এই ধরনের কথাবার্তা বলছেন। দেখেন, 18 মাস এনসিপি ক্ষমতায় ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এনসিপির সরকার। সেই 18 মাসে তারা কি করেছে? হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারিরা আমরা দেখেছি একসময় ক্যাম্পাসে আন্দোলন করেছে, বাট আমরা তাকে একজন বাম রাজনৈতিক কর্মী হিসেবে জানতাম। কিন্তু কয়েকদিন আগে দেখলাম যে তিনি একটি পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে তিনি শিবিরের সাথে ছিলেন। এই যে শিবিরের যে গুপ্ত রাজনীতি, মানে তিনি করতেন শিবির, কিন্তু তাকে ওই বাম সংগঠনের সাথে যুক্ত করা হলো। এরপরে তিনি এবি পার্টি করেছেন, এখন তিনি এনসিপি করছেন, কদিন পরে জামাত করবেন। দেখেন, যদি রাজনৈতিক আদর্শ থাকে যে ওই দলের সাথে আদর্শিক মিল আছে, যে কোনো দলে তিনি যেতে পারেন। কিন্তু বাম করে আবার ভিতরে ভিতরে শিবির করা, মানে একজন শিবির করে সে আবার কেমনে বাম করে আমি জানি না। আদর্শিক কতটা পার্থক্য রয়েছে। অথচ এই নাসিরউদ্দিন পাটোয়ারি শিবির করা অবস্থায় বাম করেছে। কতটা আদর্শিক বিচ্যুতি হলে এইভাবে পরিচয় গোপন করে বাম করা যায়, সেই তারা এখন বিএনপিকে নিয়ে নানান ধরনের মন্তব্য করছে। জামাতকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছিল, ঠিক একই ধরনের মন্তব্য এখন বিএনপিকে নিয়ে করছে। অর্থাৎ তার রাজনৈতিক দর্শন প্রতারণা করা, যখন যার সাথে থাকবে তার পক্ষে বলা, আর যার সাথে থাকবে না তাকে নিয়ে মিথ্যাচার করা। দেখেন, রাজনৈতিকভাবে সমালোচনা করা যায়, আমরাও সমালোচনা করি, কিন্তু সমালোচনার ভাষা যদি মানে এতটাই জঘন্য হয়, তাকে আসলে রাজনীতিবিদ বলা যায় না। আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি রাজনীতিবিদ না, তিনি একজন পলিটিক্যাল জোকার। এবং এই পলিটিক্যাল জোকার আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পরে অনেক তৈরি হয়েছে, যারা এখন মানে আলোচনায় আসার জন্য প্রতিনিয়ত আবল তাবল বকাবকি করছে। আমরা দেখলাম যে মধুর ক্যান্টিনের সামনে এবং শাহবাগে প্রায় কয়েকজন পলিটিক্যাল জোকার তারা টেবিল সামনে নিয়ে বসে, কিছু আমাদের ইউটিউব চ্যানেল থাকে এবং তারা উল্টা পাল্টা কথাবার্তা বলতে থাকে। তারা রাজনৈতিক নেতাদেরকে নাকি শাহবাগে ঝুলিয়ে পিটাবে, নানান ধরনের কথাবার্তা। আমি মনে করি এই পলিটিক্যাল জোকারদেরকে যদি তাদের এই কার্যক্রম বন্ধ করা না যায়, তাহলে একজন ব্যক্তি বলেছিলেন যে এই প্রজন্ম এর মধ্যে কিছু কিছু ব্যক্তি তৈরি হয়েছে যারা আসলে মানে নষ্টামি শুরু করেছে। তো আমার কাছে মনে হয় ওই পলিটিক্যাল জোকাররা তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার মানে
নামে তারা আসলে এক ধরনের জোকারি শুরু করেছে। তো এই জোকারিগুলো আমাদের বন্ধ করতে হবে। আমরা গণ অভ্যুত্থানের পরে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ইতিবাচক রাজনীতি চাই। আমরা চাই এই পলিটিক্যাল জোকার যারা নাসিরউদ্দিন পাটোয়ারির মতন যারা আছে তাদের রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়া দরকার। বিশেষ করে এনসিপির প্রতি আমি আহ্বান করব, নাসিরউদ্দিন পাটোয়ারির মানসিক সুস্থতার প্রয়োজন, তাকে আপনারা ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করুন এবং তার ডোপ টেস্ট করা দরকার। কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ভাষায় কথাবার্তা বলতে পারে না। নিয়মিত গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। তিনি, আমার কাছে মনে হচ্ছে যে নিজেই তিনি আসলে মানসিকভাবে অসুস্থ এবং তিনি নেশায় আসলে এক ধরনের নিমগ্ন হয়ে আছেন, যে কারণে উল্টা পাল্টা আবল তাবল। কোনো সুস্থ মানুষ এইভাবে কথা বলতে পারে বলে আমার কাছে মনে হয়। জামাত থাকতে আওয়ামী লীগের আর প্রয়োজন নাই। বাংলাদেশের রাজনীতির ক্ষমতার রাজপ্রাসাদে হঠাৎ এক নতুন সমীকরণের বিস্ফোরণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত এক মেগা প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আদেশক্রমে উপসচিব মোহাম্মদ গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রাশেদ খান নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিজয়ের হাসিতে ঘোষণা দিলেন, আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে তার বিশেষ সহকারী পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। আর এই একটি প্রজ্ঞাপনের মাধ্যমেই রাষ্ট্রযন্ত্রের শীর্ষ অলিন্দে রাশেদ খানের স্থান যেমন পেকে গেল, ঠিক তেমনি সমগ্র দেশে শুরু হলো তীব্র বিতর্ক আর সমালোচনার এক নতুন ঝড়। শুরুতেই আসা যাক সাধারণ জনতার চোখের ঘুম কেড়ে নেওয়া সেই রাজকীয় টাকা পয়সার হিসাব নিকাশে, যা দেয়া হবে জনগণের ট্যাক্সের টাকায়। কত বেতন আর সুযোগ সুবিধা পাচ্ছেন এই নতুন সচিব? জনপ্রশাসন মন্ত্রণালয়ের গোপন নথি আর প্রজ্ঞাপনের কাগজ বিশ্লেষণ করলে যে চিত্র ভেসে ওঠে তা চোখ কপালে তোলার মতো। সচিব পদমর্যাদার এই রাজনৈতিক সহকারীর মাসিক মূল বেতন ধরা হয়েছে ৭৩,৭২০ টাকা। এর সাথে যোগ হচ্ছে ৫০% বাড়ি ভাড়া বাবদ ৩৬,৮৬০ টাকা, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং সন্তান বা প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত শিক্ষা ভাতা। কেবল মূল বেতন আর সাধারণ ভাতা মিলিয়েই তার প্রতি মাসে পকেটে ঢুকবে প্রায় ১,১২,০০০ টাকা। কিন্তু রাজকীয়তার গল্প কি এখানেই শেষ? মোটেই না। এটি কেবল বরফখণ্ডের উপরিভাগ মাত্র। সরকারি কোষাগার থেকে এর বাইরেও তাকে দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অনাগত সুযোগ সুবিধা, যার মধ্যে রয়েছে গাড়ির জ্বালানি বাবদ প্রতি মাসে ২৯,৫০০ টাকা, গ্যাস ও ফোন ভাতা ১৫০০ টাকা, টেলিফোন সুবিধা ২৮০০ টাকা, হাই স্পিড ইন্টারনেট এবং মডেম সুবিধা ৫,০০০ টাকা আর অতিথি আপ্যায়ন ভাতা বাবদ ২,০০০ টাকা। এমনকি তার ব্যক্তিগত রান্নার জন্য কুক অ্যালায়েন্স দেওয়া হচ্ছে মাসে ১৬,০০০ টাকা এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিকিউরিটি অ্যালায়েন্স বাবদ সরকারি ফান্ড থেকে খসে আরও ১৬,০০০ টাকা। এছাড়াও সরকারি প্রয়োজনে ভ্রমণের জন্য পাচ্ছেন নির্ধারিত আকর্ষণীয় ভ্রমণ ভাতা। অর্থাৎ পাহাড় প্রমাণ বেতন আর রাজকীয় সব সুবিধা ভোগ করে রাশেদ খান এখন থেকে দেশের শীর্ষ ক্ষমতাধরের প্রধান রাজনৈতিক পরামর্শদাতার আসনে ওঠেন। আর এই পরিচয় ব্যবহার করে তিনি কত কোটি টাকা কামাবেন তা হয়তো আগামী দিনে আরো বেশি পরিষ্কার হবে। কিন্তু কে এই রাশেদ খান? কিভাবে ২০১৮ সালের কোটা আন্দোলনের একজন সাধারণ ছাত্রনেতা আজ সচিব পদমর্যাদার রাজপ্রাসাদে পৌঁছে গেলেন? তার এই রাজনৈতিক উত্থানের ইতিহাস যেন টান টান রোমাঞ্চকর কোনো রাজনৈতিক থ্রিলার ফিল্ম। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে যখন লাখো সাধারণ শিক্ষার্থী নেমে এসেছিল, তখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে মাইক হাতে যে ২-৩ জন যুবক বক্তৃতা দিতেন, তাদের অন্যতম প্রধান মুখ ছিলেন এই রাশেদ খান। তার সাগরেদ ছিলেন নুরুল হক নূর। তার সেই উত্তপ্ত বক্তব্য আর রাজপথের নেতৃত্ব তাকে ছাত্রদের চোখে এক লড়াকু নায়কের আসনে বসিয়ে দেয়। পরবর্তীতে রাজনৈতিক সুযোগ আর সময়ের হাওয়ায় ভেসে সেই ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ নামে। আর রাশেদ খান হন সেই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তবে গল্পের সবচেয়ে বড় মোড়টি আসে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক
আগ মুহূর্তে। রাজনৈতিক বিশ্লেষকরা স্তম্ভিত হয়ে দেখেন, ঝিনাইদহ 4 আসন থেকে গণ অধিকার পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে গোপনে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে এক নতুন সমঝোতায় ভেড়েন রাশেদ খান। যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছেড়ে দিতে গিয়ে বিএনপি তাদের নিজেদের নিশ্চিত আসনটি ছেড়ে দেয় গণ অধিকার পরিষদ তথা রাশেদ খানের হাতে। শুধু তাই নয়, তার বিজয় নিশ্চিত করতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করিয়ে যোগ দেওয়ানো হয় বিএনপিতে। খোদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে তাকে বিএনপির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। তবে ভাগ্যদেবী কি সেদিন তার সহায় ছিলেন? না। নির্বাচনে ঝিনাইদহ 4 আসনের জনগণ তাকে নির্মমভাবে প্রত্যাখ্যান করে তিনি হয়ে যান 3 নম্বর প্রার্থী। সেখানে জিতে যান জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার ক্যান্ডিডেট। কিন্তু নির্বাচনে 3 নম্বর হয়ে হেরে গিয়েও যিনি শেষমেশ সরাসরি প্রধানমন্ত্রীর প্রধান রাজনৈতিক পরামর্শদাতার পদে এসে বসেন, তার এই অলৌকিক উত্থানে সাধারণ মানুষ আজ হতবাক। তবে এই অলৌকিক উত্থানের পর দেশ জুড়ে আজ যে সমালোচনার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে তা রোধ করবে কে? রাজনৈতিক সচেতন মহল থেকে শুরু করে সাধারণ জনগণ সবার মনে আজ তীব্র ক্ষোভের আগুন। প্রথমত, ঝিনাইদহ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বুকে এই সিদ্ধান্ত চরম এক আঘাত হয়ে দেখা দিয়েছে। যে ব্যক্তি একসময় অন্য একটি দল থেকে এসে বিএনপির টিকিট ছিনিয়ে নিয়েছিল এবং নির্বাচনে হেরে গিয়ে লজ্জাজনকভাবে 3 নম্বর হয়েছিল, সেই বহিরাগত নেতাকে আজ রাজকীয় ক্ষমতায় বসানোকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ঝিনাইদহে রাশেদ খানের বিরুদ্ধে যে ক্ষোভের আগুন আগে জ্বলেছিল তা আজ নতুন করে রাজপথে নামার আভাস দিচ্ছে। দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়োগের পর শুরু হয়েছে এক ভয়াবহ এবং তীর্যক আক্রমণ। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়ে বলছেন, আজকের এই নতুন সরকারের কি তবে একজন গোয়েবেলস দরকার হয়ে পড়েছিল? নাৎসি জার্মানির কুখ্যাত প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবেলসের সাথে তুলনা করে অনেকেই চরম ধিক্কার জানাচ্ছেন। তাদের মতে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে কোনো ভালো রাষ্ট্রনায়ক কখনোই কোনো গোয়েবেলস বা মিথ্যার জনককে প্রধান সহকারী বানায় না। মানুষের ভেতরের রূপ বাইরে দেখা না গেলেও তার কর্ম দিয়েই সে তার ভেতরের আসল চেহারা প্রকাশ করে দেয়। তৃতীয়ত, বিএনপি ও জামায়াতে ইসলামী সম্পর্কে টানাপোড়েনের মাঝে এই নিয়োগকে এক বিশেষ রাজনৈতিক চাল হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা কঠোর ভাষায় বলছেন, এখন থেকে বিএনপিতে রাশেদ খানের অবস্থান টিকিয়ে রাখতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুশি করতে হলে এই রাশেদ খানের মূল কাজই হবে প্রতিদিন মিডিয়ার সামনে এসে জামায়াতকে গালমন্দ করা। সেই কৌশলগত প্রোপাগান্ডার পরামর্শই তিনি এখন প্রধানমন্ত্রীকে দেবেন বলে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমনিতেই প্রধানমন্ত্রীর আশেপাশের অনেকেই তাকে ভুলভাল তথ্য দিয়ে মাঝে মধ্যেই তাকে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছেন। নতুন করে রাশেদ খানের যুক্ত হওয়া আরও বেশি আশঙ্কাজনক। সব বিতর্ক, রাজপথের ক্ষোভ আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষোদ্গার উপেক্ষা করে রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে পাওয়ারফুল রাজনৈতিক সহচর। জনগণের ট্যাক্সের টাকায় বিশাল অঙ্কের সরকারি বেতন, কুক সিকিউরিটি অ্যালায়েন্স আর লাল ফিতার ক্ষমতার দাপট নিয়ে তিনি এখন বাংলাদেশের রাজনীতির তাসের ঘরের নতুন ট্রাম্প কার্ড। কিন্তু ইতিহাস বড়ই নির্মম। মানুষের প্রবৃত্তি আড়ালে থাকলেও তার কর্মই কিন্তু তার আসল চরিত্র উন্মোচন করে দেয়। তিনি কি প্রধানমন্ত্রীর রাজনৈতিক গোয়েবলস হিসাবে ক্ষমতার ভিত শক্ত করতে পারবেন, নাকি তার এই বহিরাগত উত্থান সরকার? কিন্তু হঠাৎ করে আমি কেন ভিপি নুরুল হক নূর সাহেব এবং রাশেদ সাহেবের ব্যাপারে লেখালেখি কিংবা ভিডিও প্রদান করছি সেটা নিয়ে একটু আপনাদেরকে খোলাসা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। দেখেন, যখন ভিপি নুরুল হক নূর, রাশেদ সাহেবরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, তখন কিন্তু এই দুই ব্যক্তি যতবার বিপদে পড়েছে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে তাদের পক্ষে এবং তৎকালীন সময়ের সবচাইতে জনপ্রিয় যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট ছিল, ইউটিউবে বক্তব্য দিত, কারো সাহায্য না পেলেও আমি ডক্টর ফয়জুলের সহযোগিতা পেয়েছে গণ অধিকার পরিষদ, ভিপি নুরুল হক নূর, রাশেদ খানেরা। এমনকি আমার ঘনিষ্ঠ এক ছোট ভাইকে দিয়ে এই রাশেদ সাহেবদের পেজ পর্যন্ত এডমিন মডারেট করতো তুরস্কে বসে। আমি হেল্প করতাম যে কোনো অবস্থায় এই দেশপ্রেমিক মানুষদের উত্থান হওয়া উচিত। তো এখন প্রশ্ন জাগতে পারে যে কেন আমি কিছু কথা না বলে আর পারছি না। দেখেন, আমি বিএনপি ছেড়ে এসেছি, কিন্তু কোনো জায়গা পাবেন যে আমি ডাইরেক্ট কোনো একজন বিএনপি নেতার, যাকে আমার কোনো কারণে সে দল করে বিএনপি তাই অপছন্দ করে
তার বিরুদ্ধে লেখালেখি অনবরত করি না, এটা আপনারা 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত পাবেন না। কারণ দল একটা ভিন্ন জিনিস, একজনের একটা পছন্দ থাকতেই পারে, অপছন্দ থাকতেই পারে, কেউ জামাত করবে, কেউ বিএনপি করবে, এটা তো তার স্বাধীনতা। তো আমি যখন দেখলাম আজকের এই 5ই আগস্টের পরবর্তী সময়গুলোতে নুরুল হক নূর সাহেব এবং গণ অধিকারের আমাদের সাবেক সেক্রেটারি সাহেব, এখনো মনে হয় সেক্রেটারি প্লাস বিএনপি করেন, রাশেদ সাহেব, তারা অনবরত টার্গেট ভিত্তিক মানুষকে চরমভাবে বেইজ্জতি করার জন্য মাঠে নেমেছে এবং বোঝাই যাচ্ছে যে দিস ইজ সামথিং দ্যাট পেইড এজেন্ট। আপনারা দেখবেন একটা সময় এই রাশেদ সাহেবের সাথে, নূর সাহেবের সাথে গণ অধিকারের আরেকজন কি জানি নাম, আমাদের ফারুক ভাই, তারপরে তারেক ভাই, এরা কেউ কিন্তু একসাথে থাকার লোক ছিল না। প্রতিদিন সংঘাত হতো, প্রতিদিন মারামারি হতো, প্রতিদিন ঝগড়া হতো। এখন যদি রাস্তায় জিজ্ঞেস করেন তারেক সাহেবকে যে প্রিয় তারেক ভাই একটু নূর ভাইকে কি ভাষায় গালি দিলেন, নূরদের উপরে আক্রমণ তারেক সাহেব অভিযোগ করতেন, তারেকের উপরে আক্রমণ নূর সাহেব অভিযোগ করতেন, মানে তাদের প্রতিনিয়ত ঝগড়া ছাড়া কোনো কাজ ছিল না। এমনকি রেজা ভাই যখন যুক্ত হলেন, দলটা ভেঙে যাচ্ছে ভাব। আমি চিন্তা করেছিলাম ভিপি নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে, ছাত্র জনতার ভোট পেয়েছে, ছাত্র শিবির ভোট দিয়ে বানাক কিংবা যে করেই হোক তিনি হয়েছেন, এদের দল করা উচিত, এদের দলটা ভেঙে চুরে চুরমার হয়ে যাক, এটা আমি চাইনি। আমি চেয়েছি তারা টিকে থাকুক মাঠে। কিন্তু এই ভদ্রলোকেরা আমার সাথে কি কারণে তাদের সুসম্পর্ক, সুসম্পর্কের মূল জায়গাটাই হচ্ছে ফ্যাসিবাদী চরিত্রটা তাদের ভিতরে থাকবে না। তারা আওয়ামী বিরোধী একটি জোট ছিল, তারা আওয়ামী বিরোধী কথা বলতো, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করত। আমিও সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সৈনিক হিসাবে আমি তাদেরকে প্রমোট করেছি, দল বিবেচনায়ও না, ব্যক্তিগত জায়গা থেকে আমি প্রমোট করেছি। এবং আমি জানি যে আমি যখন তাদেরকে প্রমোট করেছি তখন তো আমি বিএনপি করতাম, তো বিএনপি করা অবস্থায় আমি প্রমোট করতাম, তখন নিশ্চয়ই জামাতরা তাদের সাথে সুসম্পর্ক অতটা ঘষামাজা ছিল সেটাও কিন্তু না, আবার বিএনপিরও যে খুব বেশি ঘষামাজা ছিল তাও কিন্তু না। তারা কিন্তু অলমোস্ট এই দুইটা দলের কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসাও পেয়েছে, কোনো কোনো ক্ষেত্রে দূরেও থেকেছে। এ ধরনের একটি পরিবেশের মধ্যে তারা কিন্তু বড় হয়েছে। সেই সময়ে দুর্দিনের বন্ধু ছিল ডক্টর ফয়জুল। তার মানে নীতি এবং আদর্শের কারণেই আমি আপনাদেরকে ভালোবেসেছি। আজও আপনাদের কারোর সাথে আমার জমি জমার গ্যাঞ্জাম নাই। নুরুল হক নূর হাজার হাজার কোটি টাকার মালিক হবে না রাশেদ সাহেব সচিবালয়ের টেন্ডার নিবে, এ নিয়ে আমার কোনো ধারণা নাই। আমি পৃথিবীর একমাত্র ব্যক্তি, আপনি খুঁজে দেখেন, এটা পৃথিবী বললাম, বাংলাদেশ অন্তত আপনি খোঁজেন, যে সুদিনে দল পরিবর্তন করা লোক। বিএনপি ক্ষমতায় আসছে, আপনি যদি বুঝতে পারেন আমি ডক্টর ফয়জুল হক রাজনীতি করছি, আমি এটা বুঝি না, তারপরেও আমার কাছে মনে হয়েছে 5ই আগস্টের পরবর্তী সময়ে রাজনৈতিক যে ভাষায় আমি কথা বলেছি সেই 16 বছর পর্যন্ত ওই ভাষাটা আমার কাছে মনে হয়েছে পরিবর্তন না করতে পারলে বিএনপি আমি করলেও টিকতে পারবো না, আর করলেও সেটা জনগণের বান্ধব কথা বলতে পারবো না। কারণ আমি কথা বলেছি সাইদি সাহেবের পক্ষে, আমি কথা বলেছি যুদ্ধাপরাধী নিয়ে মিথ্যা বানোয়াট যে মামলা করেছে, হামলা করেছে, জামাতের উপরে জুলুম করেছে, আমি তার বিরুদ্ধে কণ্ঠ উঁচিয়ে কথা বলেছি। এখন আমাকে কথা বলতে হবে প্রতিদিন জামাত শিবিরের বিরুদ্ধে, প্রতিদিন যাদের পক্ষে বলেছি তাদেরই বিরুদ্ধে। কেন রে ভাই? তাহলে তো আমার সেই মুখটা জনগণের কাছে সম্পূর্ণ স্বার্থের কারণে বাকিয়ে কথা বলতে হবে। আমি ভালোই জানি বিএনপিতে কি রাশেদ নূর আমার চেয়ে বড় কোনো ভোকাল। আমি ভালোই জানি যে বিএনপির যদি আমি সুন্দর মতো জায়গা মতো একটু তৈল দিয়ে চলতে পারি, 5ই আগস্টের পরবর্তী আজকের যেখানে জীবনে বিএনপির কোনো একটা ভিডিও ক্রিয়েট পর্যন্ত যে ভদ্রলোক করে নাই, সেই ডাক্তার জাহেদরাও তো এখন উপদেষ্টা পরিষদে আছে। কিন্তু আমি শুধুমাত্র আমি চিন্তা করেছি জনগণ আমার ভালোবাসার জায়গাটা যেখান থেকে তৈরি হয়েছে আমি এটা নস্যাৎ করতে দিব না। তাতে আমার এমপি মন্ত্রিত্ব দেরি করে হলেও সমস্যা নাই। আমি যদি আপনি যেই রাশেদ সাহেবরা আমাকে মানে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য পোস্ট পজিশন চেষ্টা করছেন, কথা বলার চেষ্টা করেছেন, জনাব রাশেদ সাহেব ঝালকাঠি 1 আসনে নির্বাচন করেছে ডক্টর ফয়জুল। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করি নাই, দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেছি এবং ওই আসনে
দাঁড়িপাল্লা জীবনে নির্বাচন করেছে 2 বার, একবার 91 এবং 96। সেই জায়গায় দীর্ঘদিন পর্যন্ত জোটের কারণে ওখানে নির্বাচন করত বিএনপি আওয়ামী লীগ। সেই জায়গার দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে হারানো হয়েছে 6000 ভোটে। আমি রিয়েল এমপি, সেখানের জনতার এমপি, দাঁড়িপাল্লা প্রতীক সেখানে বিজয়ী হয়েছে। ধানের শীষ কিন্তু সেখানে রিয়েলি হতে পারে নাই। তারপরেও গেজেট আকারে প্রকাশ পেয়েছে নাম, আমার নাম সেকেন্ড, আপনার ধানের শীষ প্রথম। আর আপনাকে সি গ্রেডের ক্যান্ডিডেটকে একটা অঞ্চলে এমপি প্রার্থী বানিয়ে সেখানে তাদেরকে থার্ড হইতে হয়েছে। ফার্স্ট হয় জামাত, সেকেন্ড হয় স্বতন্ত্র, থার্ড হন আপনি রাশেদ সাহেবরা। এখন একটু এলাকার রাজনীতি, জনগণের ভালোবাসা বিচার করে কথা বলবেন। এই যে বাস্তবতাটা, মানুষের ভালোবাসাটা, এবং শুধু তাই না, আপনার কারণে যেই সব অঞ্চলে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয় ওই অঞ্চলের 3-4টা সিটই আপনারা হারিয়েছেন। ধানের শীষের কোনো মানুষ বিজয়ী হতে পারে নাই। তার মানে হচ্ছে আপনার উপরে কি ধরনের স্থানীয় রাজনীতি কি অবস্থায় সেটা বুঝতে পারেন। শোনেন, আমি আপনাদের কারো টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা ছোটখাটো লোভ লালসা বন্ধ করতে চাই না। 5ই আগস্টের পর জীবনে একবার সচিবালয় গিয়েছি, একবার সিসিটিভি ফুটেজ চেক করুন, একবার 2 বার গিয়েছি। একবার ধর্মমন্ত্রীকে উপদেষ্টাকে একটা অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছি, আর একবার গিয়েছি 5ই আগস্টের পরে আবেগে উচ্ছ্বাসিত হয়ে ভালোবাসার টানে আমাদের সম্মানিত উপদেষ্টাদের চেহারা দেখতে গিয়েছি। আসিফ নজরুল স্যারের সাথে দেখা করেছি, আর আমাদের সম্ভবত সজীব ভুইয়ার সাথে দেখা হয়েছে। এরপরে আজ পর্যন্ত জিন্দিগিতে আর সাক্ষাৎ নাই। আমার সচিবালয়ের ব্যবসা দিয়ে চলা লাগে না, আমার দালালি দিয়ে চলা লাগে না। ফোন কল ঘাটেন, সারা বাংলাদেশ খোঁজেন, কোন জায়গায় কোনো মানুষকে চাকরির কথা বলে, টেন্ডারবাজির কথা বলে, মানে রাস্তা করার কথা বলে, স্কুল করার কথা বলে, আমার ফোনে এ ধরনের ফোনই আসে না। আর এই ফোনগুলো আমরা পাত্তাও দেই না। কিন্তু আপনারা সে বিজনেস করেন, সে কারণে আপনি সেই ধরনের কাজ আপনি চালিয়ে যেতে পারেন, আমার আপত্তি নাই। আমার আপত্তির জায়গাটা হচ্ছে 24 ঘন্টা চারটে চারটে জামাত শিবির রাজাকার হয়ে যাচ্ছে, আলবদর হয়ে যাচ্ছে, দেশ বিরোধী হয়ে যাচ্ছে, তারা থাকতেই পারবে না। কালকে নুরুল হক নূর সাহেব বললেন কি, যে বাংলাদেশের যেই বর্ডারে ওনরা মানে যদি ঠিক মতো ওনরা লাড়াচাড়া দেয় তাহলে জামাত নাকি ওই সব জায়গায় টিকতেই পারবে না, জামাত নাকি একদম শেষ করে ফেলবে। কয়েকদিন আগে বলল যে জামাতকে আগের অবস্থায় পাঠিয়ে দেবে, গুপ্ত অবস্থায় পাঠিয়ে দেবে। এই হচ্ছে নুরুল হক নূরের প্ল্যান। নূর সাহেব, সম্মান রেখেই বলছি, একটা ওয়ার্ডের জামাতের যে কর্মী, এখন বাস্তবতা, আমি তো নির্বাচন করে এসেছি, ওই ওয়ার্ডের কর্মী সারা বাংলাদেশ একসাথ করলে যতগুলো গণ অধিকার পরিষদ জন্মের পর জন্মগ্রহণ করেছে, যেমন তারেক সাহেবের গণ অধিকার, রেজা ভাইয়ের গণ অধিকার, নূর ভাইয়ের গণ অধিকার, রাশেদ ভাইয়ের গণ অধিকার, তারপর আরেকজন কে আছে মিস্টেক হয়ে, ফারুক ভাইয়ের গণ অধিকার, হ্যাঁ, তারেক ভাইয়ের গণ অধিকার, এই যে যত ভদ্রলোকের গণ অধিকার, সব মিলে যত কর্মী এবং নেতা, এটা তো একটা ওয়ার্ডের, একটা ইউনিয়নের, একটা ওয়ার্ডের মধ্যে জামাত শিবিরের তার চেয়ে বেশি আছে। চ্যালেঞ্জ গ্রহণ করতে চান, দেখান। মানুষের সাথে একটা জিনিস বুঝতে হবে, আপনারা রাজনীতি করেন, বিএনপির জোট করেন, জামাতের জোট করি, রাজনীতিতে অসুন্দর ভাষা ব্যবহার করে রাজনীতি করার প্রয়োজন হয় না। ভদ্র মানুষদের কাজ এটা না। প্রতিদিন যে শব্দ চয়ন করছে এখন রাশেদ গঙ্গেরা, এ শব্দ চয়নের শক্তি কোথায় পান? সব ক্ষমতা চিরস্থায়ী নয়। শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকতে পেরেছে, মনে করেছেন বিএনপি কিংবা জামাত যেই হন, লাগাতার 15 বছর ক্ষমতায় থাকার মুরাদ ফেসিবাদী ছাড়া কারো পক্ষে সম্ভব না। এই বাংলাদেশের থার্ড ওয়ার্ল্ডের মধ্যে, আমাদের এই দেশের বাস্তবতায় মানুষের মন জয় করা এত সহজ না। কঠিন পরিস্থিতি, 6 মাসে সরকার এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই সরকার যে 5 বছরের সরকার বোঝারই উপায় নেই। এখনই মনে হচ্ছে যে তারা বিদায়ের পথে পথে ভাব। তার মানে এই দেশে নেতৃত্ব আসলেও ক্ষমতা চিরস্থায়ী থাকবে, এটা ভাবার সুযোগ নেই। যে ভাষায় বক্তব্য দেন মনে হয় যেন বাংলাদেশে আর কেউ থাকবেই না, বাপরে বাপ। যে ভাষায় কথা বলেন মনে হয় এদেশে আর কেউ আজকের মানে রাজনীতি করার অধিকারই নেই। এটার কারণে আপনার না, বিএনপির ক্ষতি হচ্ছে। আমি তো আপনার চেয়ে এখনো বিএনপিকে ভালোবাসি, কারণ আমি তো এই 16 বছর তাদের কথা বলেছি। আমি এখনো যে কথা বলছি
এখনো যেভাবে তাদের সম্মান করছি সেই সম্মানটা আপনার হৃদয় থেকে নাই, কারণ আপনারা করছেন কিছু পাওয়ার জন্য। কোন শক্তির জোরে বলেন? যেখানে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ পর্যন্ত জামাতকে নিয়ে কথা বলতে গেলে 5 বার ভেবেচিন্তে কথা বলে, অনাহুত কোনো গালিগালাজ করতে যায় না, তার আত্মসম্মান বোধে লাগে, সে তো বর্জুয়া মানে চটকদারি হঠাৎ রাজনীতি তারা করতে চায় না। আর আপনারা ভাড়াটে খাওয়া লোক এখানে এসে তারপরে এখানে ঢুকছেন। আমি জানি না যখন আপনারা লেটার পেয়েছিলেন, 2টো লেটার, যে নুরুল হক নূর এবং রাশেদদেরকে সহযোগিতার আহ্বান, বিএনপির মাইর খেয়েছিলেন, মনে নাই? নূর ভাই মনে নাই? রাশেদ ভাই মন নাই? ক্যাম্পেইন করতে গিয়েছেন, চাপা মাইর খেয়ে এসেছিলেন। তখন বিএনপি চিঠি ইস্যু করেছে। ওই চিঠি যেদিন ইস্যু হয় সেদিন যে ব্যক্তি চিঠি ইস্যু করে আমি সেই সামনে উপস্থিত, ফোন কল রেকর্ড, সামনে কথোপকথন সব বলতে পারবো। শুধুমাত্র রাজনীতিতে সম্মান সৌন্দর্যতার জন্য বলতে চাই না। আপনাদেরকে শুধুমাত্র মনে মনে ভাবিয়েন না যে বিএনপি খুব উপকৃত করছে, এ ভাবনার কোনো সুযোগ নেই। তারেক রহমানকে যে গালিগালাজ করেছেন, জিয়া পরিবারকে মানতে পারেন নাই, 300 আসনে প্রার্থী দিবেন বলেছিলেন, 300 আসনে প্রার্থী তো ঘোড়ার ডিম, 3টে প্রার্থীও দিতে পারছেন কিনা আমার জানা নাই। আমি যতটুকু চিনি আপনাদের এই 2-3 জন কি তো দেখেছি, বাংলাদেশের কোন আসনে থার্ড হয়েছেন এইরকম ট্র্যাক মার্কা দিয়ে 5টা আসনের নাম বলেন, নাই, দেখাতে পারবেন না। তো সেই সময়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তারেক রহমান সাহেবের নেতৃত্বের বাইরে তোমাদের এই সকল দুষ্ট লোকদের নেতৃত্ব দিয়ে কিছুই হবে না। সে কথা তো সঠিকই হয়েছে, মেনে তো তাদের এখন নাকে খত দিয়ে তাদেরই তো দালালি করছেন, তাদের কাছেই তো ঘুরঘুর করছেন। এখন বিএনপির চাইতে মায়ের চাইতে মাসির দরদ বেশি। মানে বিএনপির নেতারা জামাত নিয়ে যে কথা বলতে পারে না, নূর রাশেদ সাহেব তার চেয়ে 10 গুণ বাড়িয়ে বলেন, এটার নাম সৌন্দর্যতা না। জামাতের আমির যে কথা বলতে পারে না, আমি ডক্টর ফয়জুল সেই কথা বলার ওই রকম ভারত তো আমি রাখি না। আমার পক্ষে অনেক কথা আসলেও সব কথা বলা উচিত নয়। এটা হচ্ছে রাজনীতি। আজকের বিএনপিতে আপনি আছেন, আমি নিজে নূর ভাইয়ের সাথে একসাথে আমরা জাতীয় মহাসমাবেশে আমিও বক্তব্য দিয়েছি, নূর সাহেবও বক্তব্য দিয়েছি। তারপরে সমাবেশ শেষ করে একই গাড়িতে করে আমরা এসেছিলাম আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের অফিসে। কেন এসেছি? ভালোবাসার টানে। রাশেদ ভাইও ছিলেন, শত্রুতার বিন্দু মাত্র নাই। যারা ভুল বোঝেন তারা বরঞ্চ ভুল করছেন। আমি এখনো বলছি, যেমন এই 5ই আগস্টের পরেও নূর সাহেবদের অনেকগুলো জায়গায় আমি পক্ষে বক্তব্য দিয়েছিলাম কেন? আমি ঐক্য চাই, আমি শান্তি চাই, আমি ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি শক্তির ঐক্যবদ্ধ একটি মিলন মেলা চাই। কিন্তু পরিবেশটা নষ্ট করে ফেলছেন আপনারাই। আপনারা সেটা আর থাকতে দিবেন না। আপনারা এটাকে ঠেলে মানে যত দ্রুত উপরে ওঠা যায়, শোনেন, খুব দ্রুত যারা খুব বেশি উপরে ওঠে সেটার লম্বা সময় কিন্তু থাকে না। বিএনপিতে বহু মানুষ আছে নির্যাতিত, নিপীড়িত, যারা জীবন যুদ্ধ লড়াই করেছে, সংগ্রাম করেছে, তারপরে এই জায়গায় আজকে রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে এসেছে। আপনি তার চেয়েও মহান নেতা হয়ে বিএনপিকে বেশি তালপট্টি দিবি উঠাইতে গেলে সেই বিএনপি আপনাকেই এক সময় ঝেড়ে ফেলতে সমস্যা হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আমি তো মনে করি আপনাদেরকে শাস্তি দিচ্ছি। বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা স্মার্ট শাস্তি হচ্ছে, যে ব্যক্তি আমার জীবনভর শত্রুতালি করেছে, আমাকে মারতে চেয়েছে, আমার ক্ষতি সাধন করতে চেয়েছে, ওকে দিয়ে যদি আমি ঠিক টাইমে জুতা টানাইতে পারি, ব্যাগ টানাইতে পারি, ফাইল টানাইতে পারি, আমার পক্ষে বক্তব্য দেওয়াতে পারি, এটা 10টা বুলেটের চাইতে বড় ধরনের শাস্তি। কারণ এখন তোমাদেরকে দিয়ে সেটাই করাচ্ছে। তোমরা যখন জিয়া পরিবারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলে, বিএনপির নেতৃত্বকে মানবা না বলে বক্তব্য দিয়েছিলে, তখন সেটা হয়তো তারেক রহমান সাহেব মাথায় রেখেই তোমাদেরকে নাচিয়ে নাচিয়ে দলটা শেষ। গণ অধিকার বলতে কিচ্ছু এখন আর নাই, দলের কোনো কিচ্ছু নাই। যে স্পিরিট নিয়েছিলেন নাই, শেষ, সাকসেসফুল হয়েছে। আমি তারেক রহমানকে স্যালুট জানাই, ভালো কাজ করেছেন, চটকদারি কাজ করেছেন। আজকে আপনাদেরকে সেই শাস্তির অংশ হিসেবেই আছেন। শোনেন, আদর্শবাদীদের একটু কষ্ট হয়, যেমন আমাদের কষ্ট হয়। আমরা খাটনি করে খেতে হয়, হয়তো বংশীয়ভাবে আলহামদুলিল্লাহ জন্মের পর থেকেই গাড়িতে চড়ি, বাড়িতে থাকি, বিল্ডিংয়ে থাকি, পরিবারের সবাই শিক্ষিত সজ্জন। দক্ষিণবঙ্গে আমার নানা, আমার পরিবার, এগুলা কি কেউ হাত দিয়ে কথা বলার অধিকার নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এই জায়গাটাতে স্পষ্ট যে আজকে
আপনারা যে রাজনীতি শুরু করছেন এই রাজনীতিটা সুন্দর নয়। এখন তো দেখছি নিজেরা যারা যারা মারামারি করছেন এতদিন সবাই আবার একই মঞ্চে। আজকে দেখলাম তারেক ভাই একই মঞ্চে, আমার ভালো লাগছে যে গুতাগুতি করলা, নূরকে মানে চরমভাবে গালি দিলা। একটা জিনিস আমি দেখলাম, অনাদর্শবাদীদের কোনো না কোনো জায়গায় গিয়ে এক হতেই হয়। এই যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব স্বার্থবাদীরা দেখবেন একই প্ল্যাটফর্মে চলে এসেছে। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের রাশেদ ভাই, নূর ভাই, ফারুক ভাই, তারেক ভাই, এমনকি রেজা কিবরিয়া ভাই, সব একই মনা একই জায়গায় কিন্তু চলে এসেছে। এখান থেকেই বুঝতে পারেন কার কতটুকু স্বার্থ। আর আমি ডক্টর ফয়জুল দুর্দিনের বন্ধু ছিলাম। একটু খেয়াল করে দেখেন, পিনাকি ভাইয়ের সাথেও আপনাদের মারামারি হয়েছে, ইলিয়াস ভাইয়ের সাথেও আপনাদের ঝগড়া হয়েছে, তখনও আপনাদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা আমিই রেখেছিলাম, কারণ আমি রাজনীতি করি। আমি চেয়েছি রাজনীতিবিদদের সাথে সুসম্পর্ক তৈরি হয়ে দেশটা রাজনীতিবিদরা টিকে থাকুক। আপনারা যখন চরমনাইকে গালিগালাজ করতেন, আমি রাজনীতিতে অতটুকু সার, ওই সময় আমি চরমনাইকে গালি দিতাম না। আমরা জানতাম সেই সময় আওয়ামী লীগের আমলে চরমনাই অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, স্থানীয় নির্বাচন করেছে, তখনও অনেকেই আপনারা আওয়ামী লীগ বলে গালি দিচ্ছেন। আমি তখনও চরমনাইয়ের পীরকে দুইটা কারণে দিতাম না। এক, বাড়ি আমার বরিশাল। দুই, কোনো না কোনো দিন তাদের সাথে ঐক্য হতে পারে। কত মানুষই তো কত জায়গায় নির্বাচন করে, আমার এত গা কামড়ানি ঠেকছে কিতে তার বিরুদ্ধে নামতে হবে। আপনারা কিন্তু তাদের বিরুদ্ধে চিমটি খায়, মুখ থেকে এই হয়, লঙ্গি পরে, চরমনাইয়ের পীরই না, এ বক্তব্য কিন্তু রাশেদ সাহেব, তারেক সাহেব আপনারা দিয়েছিলেন, আমি দেইনি, আজও দিচ্ছি না। আমার প্রত্যেকটা জিনিসের লম্বা সময় নিয়ে আমি কথা বলি। যখন বাংলাদেশের বহু মানুষ সেনাপ্রধান নিয়ে বক্তব্য দিয়েছে, তখনও আমি সেনাপ্রধানকে বিতর্কিত করতে যাইনি। কেন? আমার কাছে যেটা মনে হয়েছে যে না, আজকের এই বাংলাদেশের পরিবর্তনের জন্য নীরব বিপ্লবী ভূমিকা পালনের সেনাপ্রধানের ভূমিকা ছিল। যে যাই বলুক, আমার দর্শন বিশ্বাসের জায়গা থেকে আমি তার পক্ষে কিন্তু কথা বলেছি। অতএব আমার কথা বলার ধরন ভিন্ন। আজকে আপনাদেরকে নিয়ে আমার ক্ষোভ নেই, শুধু একটা জায়গায় আমার বিরক্তের কারণ, সেটা হচ্ছে গা পাল্টিয়ে যেই লোককে গত কয়েকদিন আগে আপনি বললেন যে জামাত ইসলাম ছাড়া বাংলাদেশের এই বিপ্লবী হইতো না, নূর সাহেব বলেছে, আপনারা বলেছেন, সেই জামাত ইসলামকে 2-4 দিনের মধ্যে ভুলে গিয়ে একেবারে জঙ্গি টঙ্গি বলে একেবারে দেশতারা করে ফেলতেছেন। এত সহজ? 11 জন মানুষ জীবন দিয়েছে, 6 জন মানুষ ফাঁসির কাস্টে ঝুলেছে, দিস ইজ নেম কল জামাত ইসলাম। শেখ হাসিনা নিষিদ্ধ করেছে, এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল, দিস ইজ নেম কল জামাত ইসলাম। জামাতকে একেবারে ঠুনকো রাজনীতিবিদ মনে করলেন যে দললেন আর চলে যাবে। এত সহজ নয়। আমি সে কারণেই আপনাদের বিষয়ে মুখ খুলতে এসেছি, কথা বলতে এসেছি যে না, রাজনৈতিক, তাও রাজনৈতিক ভাষায়। আপনি রাজনীতি, আপনার সাথে কালকে দেখা হলে চাও খাবো, আপনার সাথে সংসদের আশেপাশে কোথাও দেখা হলে আপনাদের সাথে গল্পও করব, কারণ আমি ওই টাইপেরই মানুষ। আমি আপনাদের প্রতিহিংসা পরায়ণ নয়। আমি টকশো করতে পছন্দ করি। আপনারা আসেন, ডিবেট করি জাতির কাছে। আজকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন রেখে যাই। যেই বিএনপিকে আপনি বলেছিলেন বিএনপি যদি ক্ষমতায় আসে যেই লাউ সেই কদু, তার মানে যেই লাউ সেই কদু যেই দল হবে সেই দলেই তো জোট গানলেন। বিএনপিকে আপনি বললেন যে এই যদি সংস্কার না হয় তাহলে সেই নির্বাচনে গিয়ে কোনো লাভ নেই, স্থানীয় নির্বাচন আগে চাই, পিয়ার পদ্ধতির ইলেকশনে আপার হাউস লোয়ার হাউস চান। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এর একটা জিনিস এখন পর্যন্ত বাস্তবায়ন করেছেন? গতকালকে টকশোতে বলেছিলাম, আমাদের সেই কি আপা জানি বলে, নীলুফার চৌধুরী আপা এমপি, উনি একটা কথা বলেছিলেন যে ভিপি নুরুল হক নূর গিনিপিক। আমি তো বলিনি, ওনার কথার রেফারেন্স দিয়ে বলেছি। তা আজকে তিনি যদি বিএনপির হয়ে গিনিপিক বলতে পারেন, আজকে কি কারণে বলেছিলেন, এখন সেই গিনিপিকরা আবার বিএনপিকে কেন তাহলে পিঠে চললেন? তার মানে হচ্ছে এই রাজনীতিটা পরিবর্তনশীল, আদর্শিক জায়গায় মানুষের বিশ্বাসেরও পরিবর্তন হয়, আমার আপত্তি নেই। তবে আমার আপত্তি এই জায়গায় এমন কোনো কেওয়াস সৃষ্টি করিয়েন না যেটার দ্বারা আপনাদের ব্যক্তিগত অস্তিত্বের লড়াই সংকটে পড়বেন। দেখেন, নির্বাচনের আগে এনসিপি মনে হচ্ছে যেন জামাত বিরোধী, পাটোয়ারি, এই কি জিয়াবাদ, মুজিববাদ, এমনকি মৌদুদিবাদ মন্তব্য করেছে না? বহুত ব্যাড কমেন্টস তাদেরকে নিয়ে জাতি করেছে না? এখন পরিবর্তনের রাজনীতিতে তারাও হয়তো বুঝে ফেলেছে, এখন তো সেই এনসিপি আবার জামাতের সাথে।
আপনি বিএনপিতে থাকবেন, এটা আপত্তির কিছু নেই, কিন্তু রাজনীতির ভাষাটা যেন স্বচ্ছ হয়। টকশোতে গিয়ে যেভাবে হাত উঁচিয়ে উঁচিয়ে একজন আর একজনকে ভাব দেখাচ্ছেন, মনে হচ্ছে যেন আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তার চেয়েও বড় কিছু। মেয়া ওই সকল সচিব টচিব আপনার বিনা ইন্টারভিউতে হওয়া আর এই প্রতিমন্ত্রী, এগুলো গোনার টাইম আছে বাংলাদেশে? আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে এসেছি। হুমকি দেন কাদেরকে? যে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবেন, ধ্বংস করে দেবেন, শেষ করে দিবেন। এই কথাগুলো শেখ হাসিনার শিখানো বক্তব্য। এটা চললে দেশ আবার ফেসিবাদের দিকে যাবে। ওই দিকে হাঁটিয়েন না। এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ভদ্রতা শিখুন। ইনকাম করা লাগলে করুন, চুপে চাপে যা লাগে করুন, কিন্তু মানুষের হৃদয়ে আঘাত করে তারপরে বড় কিছু হওয়া যায় না। আপনারা এখনো আপনারা যাদেরকে নিয়ে আজকে স্টেজে বসেছেন, যেমন তারেক ভাই, ফারুক ভাই, রাশেদ ভাই, আপনার নূর, আপনাদের এই 5 জন 6 জন যারা আছেন, আপনাদের যে কেউ চাইতে এখনো আমি ইমানের দিক থেকে আপনাদের কাছে অনেক বেশি আপনাদের কল্যাণকামী একজন মানুষ। কারণ আপনারা স্বার্থের জন্য ত্যাগ করেছিলেন একজন আর একজনকে, আবার স্বার্থ যখন উদ্ধার করার সুযোগ আসছে, এখন চিন্তা করতেছেন নূর বেশি খাবে না রাশেদ খাবে, না ফারুক বেশি খাবে, নাকি আপনার তারেক বেশি খাবে। এখন কেউ কাউরে খাবার জায়গায় মিস করতে চান না বিদায় এখন নিজেরা নিজেদের দোষ আর বলেন না, এখন সবাই বিএনপির পাচাটা শুরু করছেন। অর্থ হচ্ছে ওই জায়গা যেহেতু এক জায়গা, মধু যেহেতু ওইখান থেকে বের হয়, তাহলে আমরা আর কামড়াকামড়ির সময় নাই, তাড়াতাড়ি যে যদ্দূর পারো বইলে খেতে থাকো, সমস্যা নেই, করেন। কিন্তু আমি ছিলাম আপনাদের দুর্দিনের বন্ধু। যখন কোনো খাওয়া খাই ছিল না, আদর্শিক লড়াইয়ে যখন বিপদে পড়েছেন, তখন আমি আপনাদের পাশে ছিলাম। প্রিয় গণ অধিকার পরিষদ এবং ভিপি নুরুল হক নূর, আজকের এই কথা বলতাম না, কয়েকটা কারণে ক্লিয়ার করছি। এজন্য আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, ভাইরাল হয়েছে, বক্তব্য দিয়েছি, জনগণের কাছে গিয়েছে, লেখালেখি করেছি, সেগুলো গিয়েছে। তাই কথাটা জাতির কাছে ক্লিয়ার করে রাখলাম। আমি স্বার্থের রাজনীতি করলে আজ বিএনপির মন্ত্রী থাকতাম। আমার এলাকায় এমন কোনো বুকের পাঠা নাই যে আমার চাইতে ভোট করে বেশি ভোট পাইতে পারে একজন নেতা বর্তমান সময়ে নেই। আগের চিন্তাবাদ, এক সময় ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম সাহেব, আমি স্যালুট জানাই। আনোয়ার হোসেন মঞ্জু সাহেব স্যালুট জানাই। আমির হোসেন আমু সাহেব স্যালুট জানাই। এ সকল সিনিয়র রাজনীতিবিদ এখন আর নেই, কিন্তু আমি দেখিয়েছি আমার অঞ্চলে একটা সম্পূর্ণ, যেখানে জামাত ইসলামের উর্বরতার জায়গা, ওই যে অনেক এরিয়া, যেই সব এরিয়ায় আপনারা নির্বাচিত হয়েছে, তার চাইতে অনেক দুর্বল এরিয়ার মধ্য থেকেও আল্লাহর শুকরিয়া আদায়তে বলছি যে ভালো ভোট করেছি, নির্বাচিত হয়েছি, তারপরেও হারিয়ে দেওয়া হয়েছে 6000 ভোট কম দেখিয়ে 10:30টার পরে। অতএব বুকে জোর আছে বিদায় কথা বলছি, দলমত নির্বিশেষে মানুষ ভোট দিয়েছে। অতএব আমি পাঁচাটা রাজনীতি করতে আসি না। হ্যাঁ, আমি পাইনি। আমি যদি বিএনপিরই থাকতে চাইতাম, আমি এখনো এমপি না, তখনও এমপি না থাকলে সমস্যা কি? অতএব এই ধরনের মন্তব্য বক্তব্য থেকে আমাদের দূরে থাকা দরকার। আসুন দেশ গঠনে সবাই মিলে এগিয়ে যাই, সকল রাজনীতিবিদদের মধ্যে একটি সহমর্মিতা তৈরি করি, এবং যারা ফেসিবাদ বিরোধী লড়াই করেছি তারা অন্তত এক থাকি, চিন্তা করেন ভবিষ্যৎ কিভাবে এগিয়ে নেওয়া যায়। ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। সেই চিন্তাটাই আমাদের সবাই মিলে অগ্রসর হওয়া উচিত। কাদা ছড়াছড়ি বন্ধ হওয়া উচিত। আজ হোক, আমার তো সন্দেহ হয় কি জানেন, আগামী নির্বাচনের আগেই হয়তো আপনারা আবার জামাতের জোটেও আসতে পারেন। কারণ জোয়ার যখন দেখবেন সরকারি দলের পতন হয়, বিরোধী দল জয়যুক্ত হইতে পারে, তখন আবার এসে বলবেন কি এই সরকার আমরা মানি না। আমার সন্দেহ হয়, কারণ আপনাদের উপরে আমার সেই আস্থা। আমি জানি না জামাত তখন তাদের কি রোল প্লে করবে, কিন্তু এমনও হতে পারে আপনাদেরকে এই জামাতের পেটে আবার চড়াও লাগতে পারে। যদি তাই হয়, এমন কোনো বক্তব্য না দেন যাতে আপনার এই পেটে চড়তে সমস্যা হয়। আমার সাথে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে এমন কোনো অসুবিধাপূর্ণ সম্পর্ক নেই যে তার সাথে বসে খেতে পারবো না। বুক টান টান করে বিএনপি অফিসে এখনো যাই, বুক টান টান করে এখনো আমার এলাকায় আওয়ামী লীগের অফিসের লোকজন আশেপাশে কেউ থাকলে দেখা করি, কথা বলি, কিচ্ছু আসে যায় না। যারা ভদ্র মানুষ প্রত্যেকের সাথে দেখা হয়, বুক টান টান করে আমার দল অন্য দল সবার সাথে দেখা করি। কারণ ওরা জানে যে ডক্টর ফয়জুল এমন ব্যক্তি না যে মিথ্যা মামলা দেবে, ডক্টর ফয়জুল এমন ব্যক্তি না যে ওর ব্যবসায় ক্ষতি করবে। আর আপনারা এখন মানুষকে হুমকি দামকি দিয়ে ভিন্ন পথে রাজনীতি করছেন, এটা আমরা চাই না। আসুন সঠিক রাজনীতি করি, আসুন ডিবেট করি,
আসুন সত্য কথাগুলো বলি। যেমন আমি বারবার বলছি, সংস্কার ছাড়া এই বাংলাদেশের সরকারের কোনো ভ্যালু নেই। আপনি সংস্কার নিয়ে এই গণ অধিকার পরিষদ যদি আন্দোলনই করে থাকেন, কেন এখন সংস্কার নিয়ে কথা বলছেন না? লজ্জা হওয়া উচিত। আমাদের সংস্কার থাকতে হবে, আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জনাব তারেক রহমান সাহেব একজন ভদ্র মানুষ, প্রধানমন্ত্রী হিসাবে আমি তাকে স্যালুট জানাই, কিন্তু তার আশেপাশের মানুষগুলো যদি এই খ্যাত টাইপের আচরণ করে, তাহলে কিন্তু এই সরকারের, যারা সরকারের আসল শুভাকাঙ্ক্ষী, তাদেরকেও কিন্তু সরকার হারাতে বসবে। অতএব দলমত নির্বিশেষে আমার এই বক্তব্য সঠিক। আজকে যারা, আমি এই যে ধরেন নূর সাহেবকে যারা একসময় গালি দিয়েছে, রাশেদ সাহেবকে যারা একসময় গালি দিয়েছে, তারাই হয়তো এখন নূর সাহেবদের পক্ষে, রাশেদ সাহেবের পক্ষে বক্তব্য দিবেন। এটাই বাস্তবতা, এটাই রাজনীতি, সমস্যার কিছু নাই। যেদিন আপনি আপনার ব্লকে আমাকে পাবেন, আপনি আমার পক্ষে থাকবেন, কিন্তু একটা জিনিস, নীতি এবং আদর্শটা যেন সঠিক থাকে। নূর ভাইরা হজে যান, ওমরায় যান, সৌদিতে যান, কাতার যান, কুয়েত যান, যত মানুষ প্রোটোকল দিয়েছে, ইনক্লুডিং এই যে এনসিপির আমাদের কি নাম, নাহিদ ইসলাম সহ, এর প্রত্যেকটি মানুষের দেশ বিদেশের যত সফর করেছে, আমি সাক্ষী, সবগুলো জামাত শিবিরের মানুষরা কোলের ভিতরে আগলে রেখে সম্মান জানিয়েছে, শুধু দেশপ্রেমিক হওয়ার কারণে। আমার এখনো মনে আছে, আমি যখন জেদ্দায় যাই, আমার জেদ্দার আমার প্রিয় এই নূর সাহেবদের দলের লোকেরা আমাকে ফুল দিয়ে বরণ করেছে, আমি কৃতজ্ঞতা জানাই। কেন? তখন আমি তাদের পক্ষে অনেক বক্তব্য দিয়েছিলাম। তখন আমার উপরে ওই মক্কার বিএনপির লোকেরা ক্ষিপ্ত হয়েছিল যে আপনি আসছেন আমাদের কাছে, আপনি ওনাদের সাথে আপনার কাজটা কি? ওরা তো আমাদের শত্রু। আজ হাসি পায় যে যারা শত্রু বলিয়েছিল তাদের কাছে এখন আমি শত্রু, শুধু আদর্শের কারণে। কিচ্ছু আসে যায় না। আমি হাঁটলে সালাম পাই, মানুষের ভালোবাসা পাই, এর চেয়ে বড় অর্জন আমার কাছে কিছু নাই। আর যেহেতু নিয়ত করেছি দুর্নীতি, অন্যায় করে টাকা ইনকাম করব না, তো এমপি হইলে কয় টাকাই বা মাসে বেতন পান বলেন? লাইফস্টাইল তো চেঞ্জ করে ফেলেছেন। আর আল্লাহর মেহেরবানি, বিনা এমপিতে তার চেয়ে ভালো লাইফস্টাইলে থাকার সুযোগ আল্লাহ দিয়েছে। অতএব এটাই আমার বড় প্রাপ্তি। ভালো থাকবেন নূর ভাই, ভালো থাকবেন রাশেদ ভাই। এবার ভিপি নূর কট। দর্শক, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তার অসাধারণ যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে তার অন্ধকার জগতের যে তথ্য প্রমাণ, একদম ভিডিও চিত্র, হাতে নাতে প্রমাণ পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। এতে জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে প্রধানমন্ত্রী উচিত মন্ত্রী পরিষদ যে সাফল করবেন কিছুদিন পর, সেই সময় ভিপি নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেয়া। কারণ একজন মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে যে গ্রাউন্ড দরকার, যে রিজন দরকার, সবগুলোই ভিপি নূরের বিরুদ্ধে প্রমাণিত হয়ে গেছে। এরপর প্রধানমন্ত্রীর জন্য ভিপি নূরকে আর মন্ত্রী পরিষদে রাখা একদম উচিত হবে না। এখানে জামাত এনসিপির হাতে একটা বিরাট কার্ড দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। ইলিয়াস যে দীর্ঘ প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টার যে অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করেছেন, এটাকে যদি জামাত এনসিপির অ্যাক্টিভিস্ট বা জামাত এনসিপির যে রাজনৈতিক শক্তি, তারা যদি কাজে লাগায়, তাহলে ভিপি নূরের রাজনীতি এখানে খেয়ে দেয়া যায় এবং প্রধানমন্ত্রীকে বাধ্য করা যায় ভিপি নূরের মন্ত্রিত্ব খেয়ে দিতে। এখন জামাত এনসিপি এটা কতটুকু কাজে লাগাবে, ইলিয়াসের এই তথ্য প্রমাণ, এটা নিয়ে তারা কতটুকু রাজনীতি করবে, আমরা দেখার অপেক্ষায়। বাট চাইলে এটা সম্ভব। দেখেন, এখানে ইলিয়াস যে কাজটা করেছেন, এই সেম প্রতিবেদনটা সরকার দলীয় বা সরকারের মিত্র ভিপি নূরের বিরুদ্ধে না হয়ে যদি বিরোধী দলের কারো বিরুদ্ধে হতো, সাপোজ ইলিয়াসের এই প্রতিবেদনটা, 47 মিনিটের প্রতিবেদনটা যদি আমির হামজার বিরুদ্ধে হতো, বাংলাদেশের সমস্ত মিডিয়া ভিপি নূরের এই প্রতিবেদনের প্রত্যেকটা সেকেন্ড নিয়ে আলাদা আলাদা রিপোর্ট করে বাংলাদেশে তোলপাড় তৈরি করতো এবং আমির হামজার, কাল্পনিকভাবে বললাম, জীবন তামাতামা করে দিত। কিন্তু যেহেতু মিডিয়া বিএনপির দখলে এবং মিডিয়ার একটা অঘোষিত নীতি যে বিএনপির অপকর্ম ফাঁস করবে না, তার বিরুদ্ধে বলবে না। হ্যাঁ, বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের ফলে অনেক সময় অনেক অপকর্ম
মিডিয়া চলে আসে, নইলে স্বাভাবিকভাবে মেইন স্ট্রিম মিডিয়া সবগুলো বিএনপির দখলে। আপনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনো সাংবাদিকের কাছে যান, তার সাহস হবে না রিপোর্ট করতে, কোনো হাউস ছাপাবে না। আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এগুলো আমরা দেখেছি। তো দর্শক, এখন তারেক রহমানের প্রিয় এবং তার এখন দরকার ভিপি নূরকে, যার ফলে হয়তো মিডিয়াগুলো এটা নিয়ে তেমন কিছু বলবে না বা লিখবে না। নইলে ভেরি সিম্পল, এখানে ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যে অভিযোগগুলো প্রমাণ করেছেন, এগুলো নিয়ে অ্যাটলিস্ট তার কাছে জবাব চাওয়া হোক, সরকারের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে বলা হোক, বা দুদকের কাছে কেউ আবেদন করুক যে এটা তদন্ত করেন। দেখবেন যে দুদক তদন্ত করবে না, বরং এখানে বিরোধী দলের কেউ হলে সাংবাদিকরা দুদককে স্বপ্রণোদিত হয়ে তদন্ত করতে বাধ্য করত। দর্শক, এখানে একটা মজার বিষয়, ভিপি নূর এই সাংবাদিক ইলিয়াস কি ভিডিও প্রকাশ করেন এতে প্রচন্ড ভয় পেয়েছিলেন, যার ফলে যখন সাংবাদিক ইলিয়াস এখন থেকে প্রায় 24 ঘন্টা আগে ঘোষণা দিয়েছিলেন আগামীকাল রাত 8টায়, মানে একদিন আগের ঘোষণা, নুরুল হক নূরের চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। তো দর্শক, এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই নুরুল হক নূর ফেসবুকে পোস্ট করেছেন, সাংবাদিক ইলিয়াস অনেক কষ্টে জোড়াতালি এআই দিয়ে একটা ভিডিও বানাইছে, আসুন সকলে দেখে তার কষ্ট পরিশ্রমকে সার্থক করি। এই জাতির বিভ্রান্তকারী জামাতিদের তুমিই ভরসা, চালিয়ে যাও, পারলে সপ্তাহে একটা করে বানাও। দেখেন, এখানে তো জামাত প্রশ্ন একদম অপ্রাসঙ্গিক। তো বোঝা যায় যে ভিপি নূর ভয় পেয়েছেন, এই পোস্ট প্রমাণ ভয় পেয়েছেন, এবং ভয় পেয়ে আগেভাগে নিজেকে ডিফেন্ড করেছেন যে এআই দিয়ে ভিডিও বানানো। এখানে একটা মজার বিষয় আছে, এখানে ভিপি নূর নিজে এবং দর্শকরা, আমার মতো দর্শকরা সবাই ধারণা করেছিলেন যে ভিপি নূরের কোনো নারী ঘটিত কোনো কেলেঙ্কারি এগুলো ফাঁস হবে, কোনো নারীর সাথে তার কোনো যেগুলো হয়, এক মন্ত্রীর ক্ষেত্রে হয়েছে, গাজী নজরুলের ক্ষেত্রে হয়েছে, এরকম কোনো একটা কিছু সামনে আসবে। সবাই প্রত্যাশা করেছেন এগুলো আসবে, আর ভিপি নূর নিজেও ধারণা করেছিলেন এরকম নারী ঘটিত কিছু একটা আসবে। কিন্তু না, নারী ঘটিত, যদিও নারী ঘটিত বিষয় আছে এখানে, তবে সুনির্দিষ্টভাবে নারী ঘটিত ওইরকম কোনো আপত্তিকর ভিডিও এখানে আসে নাই। তো ভিপি নূর ভেবেছিলেন যে নারী ঘটিত ভিডিও আসবে, এই কারণে বলেছিলেন যে এআই। এখন নারী ঘটিত ভিডিও আসলে নিজের বাঁচার জন্য একটা কমন বক্তব্য আছে যে এটা এআই দিয়ে তৈরি। তো এখন ভিপি নূর সাংবাদিক ইলিয়াস এখানে যে তথ্য প্রমাণ দিয়েছেন, এখানে তো এআই রিলেটেড কিছু নাই। তো ভিপি নূর বুঝতে পারেন না যে তার বিরুদ্ধে কি আসতে যাচ্ছে। এখন যেহেতু তিনি নারী ঘটিত কোনো একটা বিষয়ের শঙ্কা করেছিলেন, তো এখান থেকে একটা বিষয় ধারণা করা যায়, নারী ঘটিত কোনো দুর্বলতা ভিপি নূরের রয়েছে, হয়তোবা রয়ের কাছে কিংবা মোসাদের কাছে এরকম কোনো মাল মশলা থেকে থাকতে পারে, যার ফলে র মোসাদের গণ্ডির বাইরে থেকে ভিপি নূর চাইলেও যেতে পারবেন না। ভিপি নূর অনেকটা অসহায় নিরুপায় হয়ে থাকতে পারেন। তো নূর ভেবেছিলেন যে ওই নারী ঘটিত কোনো একটা বিষয় ইলিয়াসের হাতে হয়তো চলে গিয়েছে। দেখেন, নূরকে ইউনূসের আমলে মারাত্মকভাবে আহত করা হয়েছিল, সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয়েছে। আহত করেছিল কারা? জাতীয় পার্টি এবং সেনাবাহিনী। বিচার চেয়েছিল, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। আচ্ছা দেখেন তো, সেই তদন্ত কমিটি কোথায়? ভিপি নূর তো এখন ক্ষমতা, এখন কি তার বিচার চায়? এখন তো তিনি মন্ত্রী, এখন কি জাতীয় পার্টির সেই হামলাকারীদের ধরতে চায়? না, সেনাবাহিনী কারা কারা তাকে পিটিয়েছিল তাদেরকে খুঁজতে চায়? না, এখন চুপ। এর মানে কি? এর মানে হচ্ছে ভিপি নূর একটা বিশেষ গোষ্ঠীর কাছে ধরা, যার ফলে তিনি চাইলেও মুখ খুলতে পারেন না। নারী ঘটিত কোনো একটা বিষয় ওই গোষ্ঠীর কাছে থেকে থাকতে পারে। সাধারণত হানি ট্র্যাপের মাধ্যমে যেটা হয়, এটা অলরেডি হয়তো হয়ে গিয়েছে। এই ভয় এআই কথা নূর আগেই বলেছিলেন, কিন্তু দিন শেষে দেখা গেল এই রিলেটেড কিছু নেই। আবার আরেকটা পোস্ট দিয়ে বসলেন ভিপি নূর, পিনাকি ইলিয়াসরা ইউটিউবার, মানে ইউটিউবার বলে খাটো করা, অথচ তাদের যে পাওয়ার, বাংলাদেশের বিভিন্ন বড় বড় মেইন স্ট্রিম মিডিয়ার চাইতে তাদের তাসির বেশি। তারা বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে কন্টেন্ট বানায়, এসে হাবিজাবি কথা, কন্টেন্ট বানিয়ে টাকা বানায় ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করা ভালো, না ভিপি নূর যেরকম দুর্নীতি করে টাকা ইনকাম করে, চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে, ওইটা ভালো? এখন এটা হচ্ছে যখন একটা গোষ্ঠী কোনো জবাব দিতে পারে না, তখন কন্টেন্ট ক্রিয়েটর, ভিউ ব্যবসায়ী এইসব হাবিজাবি কথা বলে, এগুলো মূর্খদের ভাষা, হোয়াট এভার। ভিপি নূর বলছেন যে কোনো জবাব টবাব দেব না। তো দিন শেষে সাংবাদিক ইলিয়াস ভিডিও পাবলিশ করেছেন, যার থাম্বনেইল হচ্ছে নুরু ফাইলস বিকাশে টাকা নিয়ে নগদে পোল্টি। দেখেন, এখানে নুরু না, আসলে এর নামের মধ্যে নুরু নাই, নূর। শিরোনাম: বাবা কয়েলদার, শ্যালক পাঙ্গাস বিক্রেতা, দুলাভাই চাওলা, সবাই এখন কোটিপতি।
মানে এক কথায় যদি বলি যে ভিপি নুরের নানান দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, এগুলো সাংবাদিক ইলিয়াস সুনিপুণভাবে তথ্য প্রমাণ সহ তুলে ধরেছেন, যে কিভাবে তার ঘনিষ্ঠ লোকজন ফুলে ফেপে বড় হয়েছে এবং কিভাবে বিকাশের টাকা নিয়ে যে ঘটনা, এটা তো এই রাশেদ কিংবা তারেক এরাই অভিযোগ করেছিল। গণ অধিকার পরিষদ ভেঙে গিয়েছিল তো বিকাশের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে। এক কথায় তার মহা দুর্নীতি তুলে ধরা হয়েছে। কোনো সভ্য দেশ হলে ভিপি নুর এখন পদত্যাগ করতেন বা প্রধানমন্ত্রী তাকে সরিয়ে দিতেন, কিংবা এতক্ষণে তদন্ত শুরু হয়ে যেত। কিন্তু দিন শেষে আমার মনে হয় না যে, যেহেতু সরকারের লোক, পুরো দুদক কিংবা মিডিয়া সব সরকারের, তেমন কিছু হয়তো হবে না। কিন্তু জামাত এনসিপি চেষ্টা করলে এই উপাদানগুলো ব্যবহার করে একটা অঘটন ঘটাতে পারে। এখানে নারী ঘটিত একটা বিষয় আছে। চট্টগ্রামের একজন যুব অধিকার পরিষদের এক নেত্রী ডলি, সে নাকি ভিপি নুরের বাসায় প্রায় 15-20 দিন থেকেছিল। তা বাসায় থেকেছিল, তখন হয়তো বা কোনো একটা কিছু ঘটেছে। সবাই ভেবেছিল যে ডলিকে নিয়ে কোনো একটা কিছু আসে কিনা, কিন্তু না, ডলিকে নিয়ে কোনো ভিডিও বা এরকম কিছু নাই। তবে ডলি কখন কি ফাঁস করে দেয় বলা যায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, একসময় বর্তমান সরকারের মাথায় আসতে পারে যে তাহলে তো আসলেই তাদের মধ্যে উগ্রতা আছে, সুতরাং নিষিদ্ধ করাই ভালো। তখন কিন্তু জামাত বেকায়দায় পড়বে। খুব কঠিন কথা বলেছেন নুরুল হক নূর। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, এটা বলেছেন নুরুল হক নূর। কেন বলেছেন? কুষ্টিয়ায় জামাত শিবিরের সাথে যে সংঘর্ষ হয় গণ অধিকার পরিষদের, তার নেতা সোহানুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। সেখানে তিনি বলেছেন আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে, প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। জামাত আসলে কি উগ্রবাদী সংগঠন? এটা আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না এই কারণে, জামাতের অনেক আলোচনা আছে, সেই আলোচনাটা তো সত্য যে 71-এ তাদের যেই মানে ভয়ঙ্কর রাজনৈতিক ভুল, যে ধর্মের দোহাই দিয়ে তারা যেভাবে পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, বাংলাদেশের গণহত্যা, লুটপাট, গণধর্ষণের সহযোগিতা করেছে, এই জন্য তারা কম শাস্তি পায়নি। শাস্তি থেকেও এটা ঠিক তারা শিক্ষা নেয়নি, তারা তাদের অবস্থানে মানে কৌশলে আঁকড়ে আছে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো এই যে জামাত শিবির যখন শক্তিশালী হয় তখন তার আড়ালে কেন জানি জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। এটার সাথে জামাত বারবার বলে তাদের সম্পর্ক নেই, কিন্তু ওই যে ধর্মীয় রাজনীতির উত্থান যত হবে তার মধ্যে উগ্রতা একটা ফোর্স ডেভেলপ করবে। এই জন্য আমি সবসময় যেটা বলি যে রাজনীতি আর ধর্ম এক জায়গায় করলেই বিপদ, কারণ ধর্ম এক একটা গোষ্ঠীর এক এক রকম। আপনি সংখ্যাগরিষ্ঠ ধর্ম, আপনি ইসলাম, বাংলাদেশে মুসলমান, তাই বলে আপনি এটা প্রতিষ্ঠা করতে গেলে আর একটা অংশ বিরাগভাজন হবে। ভারতে বিজেপি এই ধর্মীয় রাজনীতি করতে যে পুরো দেশটাকে বিভক্ত করে ফেলছে, ভয়ঙ্কর একটা বিষাক্ত ছাবা। বা যেখানেই দেখেন এই যে যন্তর মন্তরের যেই আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু হিন্দু মুসলিম যে সবাই ঐক্যবদ্ধ এই আন্দোলন, এটা কিন্তু বারবার প্রতিফলন ঘটাইছে। সেখানে মাইকে আজান বাজানো নিষেধ বলে মানে যদিও বিচারকরা সেটা থামাই দিছে, কিন্তু এই প্রবণতাগুলো আছে। যেখানেই পুরনো মসজিদ দেখতেছে সেখানেই বলতেছে এখানে মন্দির আছে। অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতির কারণে পুরো ভারতের একটা অসাম্প্রদায়িক যে রাজনীতির চরিত্রটা ধ্বংস করে ফেলছে। তো কেউ কেউ দেখলাম যে ওই যে কাশ্মীর নিয়ে তারা যেই ক্র্যাকডাউন করতেছে, তাতে বলা হচ্ছে যে এই অঞ্চলের ইসরায়েল হচ্ছে ভারত, ওই অর্থাৎ ভারত ওই ইসরায়েলের রূপে আবির্ভূত হতে যাচ্ছে, যেখানে মুসলমান নিধনই হবে তাদের একমাত্র প্রধান লক্ষ্য। তো বাংলাদেশের সমস্যাটা সেরকমই। আপনি ধর্মীয় রাজনীতিকে যত চাঙা করবেন তত বেশি উগ্রতা পাবে, এবং তখন সংখ্যালঘুরা বা অন্যান্য সম্প্রদায়ের তারা নিজেদেরকে নিরাপদ বোধ করবে না। ফলে বাংলাদেশের যে গণতান্ত্রিক একটা অসাম্প্রদায়িক রাজনীতির যে একটা প্রভাব, সেই প্রভাবটা বদলে ধর্মীয় রাজনীতি গ্রাস করবে, মানে ব্যবধান ঘটাবে,
নারীদেরকে ঘরবদ্ধ করবে, অধিকার হারাবে একটা অংশের মানুষ, এই সমস্ত নানান রকম ফেনোমেনা যেটা আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এখানে বলা হচ্ছে যে জামাত শিবিরকে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে, বৈশ্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেন নুরুল হক। যাক, মন্তব্যটা কঠিন, হয়তো সে দলের প্রধান হিসেবে এই মন্তব্য করেছেন, কিন্তু জামাত ইসলাম বাংলাদেশে এখন এই মুহূর্তে উগ্রবাদী চরমপন্থার রাজনীতি করছে সেটা আমি মনে করি না। তারা গণতান্ত্রিক রাজনীতি করতেছে এবং সেই রাজনীতিটাই তাদের গ্রহণ করা উচিত, যেখানে ধর্মীয় উগ্রতা থাকবে না, এবং ধর্মীয় উগ্রতাটা যে খারাপ এই বয়ানটা তাদের পক্ষ থেকে বারবার দেওয়া উচিত। আর কখনোই ওই নারী পুরুষ যে ধরনের পুরনো বাধ্যতামূলের ধ্যান ধারণা সেইগুলো যেন প্রতিষ্ঠা করার চেষ্টা না করে, তাহলে জামাত ইসলাম একটা গণতান্ত্রিক রাজনীতির সাথে একটা সামঞ্জস্যপূর্ণ ভাবে থাকতে পারবে, টিকতে পারবে। নতুবা যত উগ্রতা দেখাবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, একসময় বর্তমান সরকারের মাথায় আসতে পারে যে তাহলে তো আসলেই তাদের মধ্যে উগ্রতা আছে, সুতরাং নিষিদ্ধ করাই ভালো, তখন কিন্তু জামাত বেকায়দায় পড়বে। সুতরাং জামাতেরও ভাবা উচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পেয়েছেন যে রাশেদ খানকে নিয়ে জানতে পারছেন নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কিন্তু বর্তমান যে রাশেদ খান যে পরিস্থিতিতে আছে, সে রাশেদ খানের সম্পর্কে আপনারা ইতিমধ্যে যে ধারণাটি পেয়ে গেছেন তা কিন্তু আপনারা বুঝতে পারছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে রাশেদ খানের কিন্তু একটা মোটামুটি ধরতে গেলে ভালো ধরনের একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইছেন। যাই হোক বন্ধুরা, এই রাশেদ খানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।